তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো আসন্ন এএনএম ও জিএনএম এক্সামের জন্য এই সিরিজ চলবে, ঠিক আছে? ক্লাসগুলো চলবে। তো চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আগামীতেও ক্লাসগুলো আসতে থাকবে, যাতে দ্রুত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়, সেজন্য সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? দেখো, এএনএম জিএনএম এর ক্ষেত্রে সবথেকে বেশি নাম্বার থাকে সংবহন থেকে, ঠিক আছে? সার্কুলেশন। তো সংবহন থেকে 20টার মতো কোশ্চেন পাবে, ঠিক আছে? সেই জন্য আজকের এই ক্লাস। আর যারা যারা পেইড পিডিএফ চাও, পিডিএফ নিতে চাও, তারা নিচে নাম্বারে যোগাযোগ করতে পারো, স্বল্প মূল্যে তাদের দেওয়া হবে, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে দেখে নেবো আমরা সংবহন, ঠিক আছে? জীবদেহের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা, ঠিক আছে? দেখো, সংবহন প্রক্রিয়াটি আসলে কি, ঠিক আছে? তো সংবহন প্রক্রিয়া হলো যে প্রক্রিয়ার মাধ্যমে উন্নত জীবদেহে রক্তের মাধ্যমে খাদ্যবস্তু, ভিটামিন, খনিজ মৌল, গ্যাস এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান এক কোষ থেকে অন্য কোষে পরিবাহিত হয়, তাকে আমরা সংবহন বলি, ঠিক আছে? উদ্ভিদের ক্ষেত্রে এই প্রক্রিয়াকে বলা হয় পরিবহন, ঠিক আছে? আর প্রাণীদের ক্ষেত্রে সংবহন বলা হয়। প্রাণীদের ক্ষেত্রে রক্তের মাধ্যমে ঘটা এই সুনির্দিষ্ট প্রক্রিয়াটিকে সংবহন বলা হয় বা সার্কুলেশন, ঠিক আছে? উদ্ভিদের ক্ষেত্রে পরিবহন বা ট্রান্সপোর্ট বলা হয়, আর প্রাণীদের ক্ষেত্রে সার্কুলেশন বা সংবহন বলা হয় কিন্তু, ঠিক আছে? নেক্সট, সেটা হচ্ছে সংবহনের তাৎপর্য, ট্রানজিট নেটওয়ার্ক কার্গো, ঠিক আছে? দেখো, প্রথম কি পরিবহন করে, কি পরিবহন করে, সেটা হচ্ছে খাদ্যবস্তু পাকস্থলী ক্ষুদ্রান্তে শোষিত হওয়ার পর দেহের প্রতিটি কোষে পৌঁছায় কিন্তু খাদ্যবস্তু, ঠিক আছে? নেক্সট, সেটা হচ্ছে গ্যাস, ঠিক আছে? ফুসফুস থেকে কোষে অক্সিজেন O2, ঠিক আছে? কোষ থেকে ফুসফুসে আবার কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, পৌঁছায় এই সংবহন তন্ত্রের মাধ্যমে। তারপরে কি ভিটামিনের মধ্যে খাদ্যের মাধ্যমে গৃহীত ভিটামিন, যেমন গাজরের ভিটামিন এ, লেবুর ভিটামিন সি, ঠিক আছে, দেহের সর্বত্র পরিবাহিত হয়, ঠিক আছে? নেক্সট, সেটা হচ্ছে হরমোন, ঠিক আছে? উৎপত্তি স্থল থেকে দূরবর্তী ক্রিয়াস্থলে সুনির্দিষ্টভাবে পৌঁছায়, ঠিক আছে, সংবহনের মাধ্যমে। এরপর রয়েছে খনিজ মৌল, কি যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়ামের মতো খনিজ মৌলগুলো কিন্তু সংবহনের মাধ্যমে পৌঁছায় দেহের বিভিন্ন অংশে। রেচন পদার্থ, বিপাকীয়ায় কোষে উৎপন্ন ক্ষতিকারক দূষিত পদার্থ, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এটা অপসারণের জন্য কিন্তু পরিবাহিত হয় সংবহনের মাধ্যমে, ঠিক আছে? নেক্সট, সেটা হচ্ছে সংবহনতন্ত্রের 3টি মূল স্তম্ভ, ঠিক আছে? তো কোনো একটি মাত্র অঙ্গ দিয়ে এই বিশাল প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু হয় না, একাধিক অঙ্গ মিলে যে তন্ত্রের মাধ্যমে সংবহন সম্পূর্ণ হয় তাকে কিন্তু আমরা বলি সংবহন তন্ত্র। তো সংবহন তন্ত্রের তিনটা কি সেটা হচ্ছে রক্ত, ব্লাড পরিবহনের মাধ্যম এটা, ঠিক আছে? রক্তবাহ পরিবহনের পথ এটা বা নালী, ঠিক আছে? আর হৃৎপিণ্ড, এটা হচ্ছে অবিরাম পাম্প যন্ত্র, ঠিক আছে, যে কাজ করে থাকে। তো এবার দেখো, প্রথমে রয়েছে রক্ত, ঠিক আছে, দ্য মিডিয়াম, ঠিক আছে? প্রথম উপাদান কি? রক্ত। তো একজন 70 কেজি ওজনের প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সাধারণত 5 থেকে 5.5 লিটার রক্ত থাকে কিন্তু দেহে। রক্তরস কি 55% তরল অংশ, যার মাধ্যমে মূল পরিবহন ঘটে কিন্তু, ঠিক আছে? এবার রক্তের মধ্যে কি আছে? রক্তকণিকা, কর্পাসেলস, 45% কোষীয় অঙ্গ এটা। কি রক্তকণিকা? সেটা হচ্ছে RBC, রেড ব্লাড কর্পাসেলস। লোহিত রক্তকণিকা, যাকে আমরা বাংলায় বলি WBC, শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল বা কর্পাসেলস। আর রয়েছে কি? অনুচক্রিকা, ঠিক আছে? এই 3টি রক্তকণিকা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? নেক্সট, সেটা হচ্ছে দ্বিতীয় উপাদান, সেটা হচ্ছে রক্তবাহ, ঠিক আছে? রক্তবাহ, এখানে দেখে নেবো কি রক্তবাহ মানে পথ, কি পথ রয়েছে? একটা ধমনী, ঠিক আছে, আর্টারি, হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে রক্ত জালকে মেশে কিন্তু, ঠিক আছে? তো রক্ত বাইরে দিকে সারা দেহে কিন্তু নিয়ে যায়, হৃৎপিণ্ড থেকে কিন্তু সারা দেহে নিয়ে যায়, সেটা হচ্ছে কি? ধমনী, ঠিক আছে? এই ধমনী গেছে, দেখতে পাচ্ছ, হৃৎপিণ্ড থেকে রক্ত জালকে মেশে। আর একটা কি? রক্ত জালক, ঠিক আছে? তো ধমনী ও শিরার মিলনস্থল কিন্তু, এদিক থেকে ধমনী আসছে, এদিক থেকে শিরা আসছে, মাঝখানে রক্ত জালক তৈরি হয়েছে, ঠিক আছে, মিলন স্থলে।
এটি কি জালের মতো অতি সূক্ষ্ম নালিকা, ঠিক আছে। আর নেক্সট রয়েছে সেটা হচ্ছে শিরা। শিরা কি? এটা কি রক্তজালক থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে ফিরে আসে, রক্ত হৃৎপিণ্ডে ফেরত আনে কিন্তু দেহের বিভিন্ন প্রান্ত থেকে রক্ত আবার কি হৃৎপিণ্ডে ফেরত আনে দূষিত রক্তগুলা, CO2 যুক্ত রক্ত কিন্তু আবার বয়ে নিয়ে চলে আসে কিন্তু হৃৎপিণ্ডে, ঠিক আছে। প্রথমে ধমনী সারা দেহে ছড়ায় রক্ত, ঠিক আছে। সেখান থেকে শিরার ধমনীর মিলনস্থলে কি রক্ত জালক তৈরি হয়। এবার শিরা কি করে, সারা দেহে দূষিত রক্ত আবার কি করে হৃৎপিণ্ডে নিয়ে আসে, ঠিক আছে। নেক্সট এবার রক্তবাহকের তুলনামূলক বিশ্লেষণ, ঠিক আছে। তো ধমনীর উৎপত্তিস্থল কোথায়? হৃৎপিণ্ড থেকে, ঠিক আছে। হৃৎপিণ্ড থেকে রক্তজালক পর্যন্ত, শিরা জালক থেকে আবার হৃৎপিণ্ডে পৌঁছায়, আর রক্তজালক শিরা ধমনীর মিলনস্থলে তৈরি হয় কিন্তু। দেখো রক্তের প্রকৃতি কি 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 ধরনের রক্ত ধমনী বহন করে। O2 যুক্ত বিশুদ্ধ রক্ত বহন করে ধমনী, CO2 যুক্ত রক্ত দূষিত রক্ত সেটা হচ্ছে শিরা বহন করে। রক্তজালক কি উভয় প্রকার রক্ত কিন্তু এখানটা আসে। নেক্সট রক্তচাপ ও গতিবেগ, ধমনীতে কিন্তু অত্যন্ত বেশি থাকে রক্তচাপ ও গতিবেগটা, আর শিরায় কিন্তু তুলনামূলকভাবে কম, আর রক্তজালকে খুবই কম। নেক্সট সেটা হচ্ছে হৃৎস্পন্দন। হৃৎস্পন্দন কি? ধমনীতে কিন্তু অনুভূতি হয় হৃৎস্পন্দন, হৃৎস্পন্দন পালস কিন্তু ধমনীতে অনুভূত হয়, শিরায় কিন্তু অনুভূত হয় না, জালকেও অনুভূত হয় না কিন্তু, ঠিক আছে। কপাটিকা ধমনীতে থাকে না, ঠিক আছে, কিন্তু শিরায় অর্ধ চন্দ্রাকৃতি কপাটিকা থাকে। নেক্সট সেটা হচ্ছে রক্ত জালকে কিন্তু থাকে না কপাটিকা। এবার দেখে নেব প্রাচীর ও গহ্বর। ধমনীর প্রাচীর কিন্তু পুরু স্থিতিস্থাপক, গহ্বর কিন্তু সরু হয়। শিরার গহ্বর পাতলা কম স্থিতিস্থাপক হয়, আর গহ্বর কি প্রশস্ত হয়। আর রক্তজালক সেটা হচ্ছে অত্যন্ত পাতলা হয়, ঠিক আছে, এক স্তর বিশিষ্ট, আর গহ্বর অত্যন্ত সরু, ঠিক আছে। নেক্সট সেটা হচ্ছে গঠন ও কার্যকারিতা ধমনী আর শিরার, ঠিক আছে। দেখো প্রথমে ধমনী দেখে নেব। ধমনী হচ্ছে হৃৎপিণ্ডের পাম্পের কারণে ধমনীতে রক্তের চাপ ও গতিবেগ অনেক বেশি হয় কিন্তু, নালি যেন ছিঁড়ে না যায় তাই প্রাচীর কি পুরু হয় এবং ব্যাস কি ছোট হয়। এখানে আমরা হৃৎস্পন্দন অনুভব করি কিন্তু। তাহলে যদি কোশ্চেন হয় হৃৎস্পন্দন অনুভব হয় কোথায়, শিরা ধমনী না রক্তজালকে, তাহলে হবে কিন্তু ধমনীতে, ঠিক আছে। MCQ হিসেবেও ক্লাস আসবে, তো প্রথমে আমি আলোচনা করে নিচ্ছি, ঠিক আছে, বিস্তারভাবে, তারপরে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। MCQতে তোমরা ভালোভাবে বুঝতে পারবে না, সেজন্য এই ক্লাসগুলো, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকো, আগামীতে ক্লাস আসবে। নেক্সট শিরা কি? শিরায় রক্তচাপ কম থাকে, রক্তকে মাধ্যাকর্ষণের বিপরীতে যেমন পা থেকে উপরের দিকে কিন্তু উঠতে হয়, সেজন্য রক্ত যেন পিছনের দিকে ফিরে না আসে, তাই শিরার অর্ধ চন্দ্রাকৃতি কপাটিকা থাকে, ঠিক আছে। এটা পা থেকে মাথার দিকে বা হৃৎপিণ্ডে যায় কিন্তু, ঠিক আছে, সেই জন্য যাতে আবার নিচে না নেমে না যায় সেজন্য এখানটা কপাটিকা থাকে, ঠিক আছে। নেক্সট সেটা হচ্ছে দ্য ইঞ্জিন অর্থাৎ হৃৎপিণ্ড, ঠিক আছে। হৃৎপিণ্ড সম্পর্কে আমরা জেনে নেব। এটা অবস্থান কোথায়? বুকের কিন্তু বাঁ দিকে অবস্থিত হৃৎপিণ্ড। আকৃতি কেমন হয়? শঙ্কু বা কলার মোচার মতো আকৃতি হয়। ওজন কতটা হয়? প্রায় 300 গ্রাম, ঠিক আছে, 300 গ্রাম। আবরণে কি? হৃৎপিণ্ডের বাইরের রক্ষাকারী আবরণের নাম পেরিকার্ডিয়াম, ঠিক আছে। গঠন বিশেষ কার্ডিয়াক পেশি দ্বারা গঠিত কিন্তু এই হৃৎপিণ্ড, ঠিক আছে। হৃৎপিণ্ড কেবল একটি নিরবিচ্ছিন্ন পাম্প যন্ত্র, মন বা আবেগের সাথে এর কোনো কিন্তু সম্পর্ক নাই। এর একমাত্র কাজ সারা দেহে রক্ত ছড়িয়ে দেওয়া, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ পেরিকার্ডিয়াম, হৃৎপিণ্ডের যে বাইরের অংশ একটা আবরণী থাকে সেটাকেই বলা হয় পেরিকার্ডিয়াম। তো যদি বলে হৃৎপিণ্ডের আবরণীর নাম কি, আবরণের নাম কি, সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম। নেক্সট এটা আমরা দেখে নিলাম। এবার দেখো সম্পূর্ণ সংবহনতন্ত্র এক নজরে। সেটা হচ্ছে সংবহন হলো একটি নিরবিচ্ছিন্ন চক্র, এটি রক্তবাহ হৃৎপিণ্ড, ঠিক আছে, এই তিন সম্মিলিত আমাদের প্রতিটি কোষে প্রাণ শক্তি পৌঁছায় ও দূষিত পদার্থ নিয়মিত অপসারিত হয় কিন্তু এর মাধ্যমে। তো দেখো এখানে হৃৎপিণ্ড রয়েছে মাঝখানে। এবার হৃৎপিণ্ড থেকে যে বিশুদ্ধ রক্ত, ঠিক আছে,
O2 অক্সিজেনযুক্ত রক্ত সারা কোষে পৌঁছে দেয় ধমনী, ঠিক আছে। এবার কোষ থেকে যে দূষিত রক্ত আবার উৎপন্ন হয় সেটা আবার কি হৃৎপিণ্ডে ফিরিয়ে আনে কে শিরা, সেই শিরা হৃৎপিণ্ডে ফিরে আনে, হৃৎপিণ্ড থেকে ফুসফুসে মাধ্যমে আমাদের দেহ থেকে আবার CO2 বাইরে বেরোয়, ঠিক আছে। আর শিরা আর ধমনীর মাঝখানে কি থাকে, রক্ত জালিকা, ঠিক আছে। তো এই ছিল আজকের প্রথম ক্লাস, ঠিক আছে। আগামীতে আরও বিস্তারভাবে ক্লাস আসবে। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো তোমরা চাও কি না আরও ক্লাস বেশি বেশি। আর তোমরা যদি PDF চাও, ঠিক আছে, ক্লাসগুলোর, তাহলে নিচে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো নিচের নাম্বারে, ঠিক আছে। স্বল্প মূল্যে তোমাদের দেওয়া হবে। তো আশা করি আজকের ক্লাসটি ভালো লেগেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।